তো গল্পের শুরুতেই আমরা দেখতে পাই সমুদ্রের মাঝে একটা জাহাজ যে কিনা নিজের পথ হারিয়ে ফেলেছে। সেই জাহাজের ভেতর আমরা দেখতে পাই রাজা তার কিছু বিশ্বস্ত সেনাপতিদের নিয়ে বসে আছে। আসলে রাজা বের হয়েছিল অমরত্ব লাভের পানি খোঁজার উদ্দেশ্যে। অমরত্ব লাভের পানিটা কি? অমরত্ব লাভের পানি এরকম একটা পানি যেটা যদি কোনো মানুষ একবার খেয়ে ফেলে তাকে মারা অসম্ভব। সেই পথটা কি এতটাই সহজ ছিল? হঠাৎ আমরা দেখতে পাই তাদের মধ্যে কিছু কথা কাটাকাটি নিয়ে তাদের মধ্যে লড়াই বেঁধে যায়। আর সেই মুহূর্তে তাদের জাহাজটা আটকে যায় অনেক বড় একটা তুফানের মুখে। তুফানটা কোনো সাধারণ তুফান ছিল না। তুফানের সাথে চলে আসে অনেক বড় একটা ড্রাগনটা এসে তাদের জাহাজের উপর আক্রমণ করে। আক্রমণ করার পরে তাদের অনেক সেনাপতিকেও খেয়ে ফেলে, তাদের জাহাজটা ভেঙে গুড়িয়ে দেয়। তখনই রাজা বুদ্ধি করে একটা ছোট নৌকায় উঠে পড়ে কিছু সেনাদের নিয়ে। তাদের মাঝখান থেকে একটা বিশ্বস্ত সেনাপতি সমুদ্রের পানিতে পড়ে যায়, কিন্তু রাজা সেনাপতিকে না বাঁচিয়ে তাকে অনেক অপমান করে সেই সমুদ্রের মাঝে রেখেই সেখান থেকে চলে যায়। কিন্তু সেনাপতির বন্ধু তাকে রেখে যেতে চায় না। রাজা তাকে অনেক হুমকি দিয়ে সেখান থেকে নিয়ে চলে যায়। যখনই সেনাপতিকে ড্রাগন এসে খেতে যাবে তখনই সেখানে একটা মারমেডস বা জলপরি এসে তাকে বাঁচিয়ে নেয়। তোমরা মারমেডস বা জলপরি যাই বলো না কেন, আমি এখানে মারমেডস বলেই তাকে ডাকবো। এর পরের সিনে আমরা দেখতে পাই মারমেডটি সেনাপতিকে সাগরের পারে অজ্ঞান অবস্থায় ফেলে রেখেছে। হঠাৎ করে সেনাপতির জ্ঞান ফিরে আসে, আর সেনাপতি তো মারমেডটাকে দেখে পুরাই অবাক হয়ে যায় এবং ভয়ও পায়। আর তখনই মারমেডটি হঠাৎ করে সেনাপতিকে কিস করে দেয়। আসলে তোমরা এখানে যা ভাবছো এখানে তেমন কিছুই হয়নি। মারমেডটি সেনাপতিকে কিস করার কারণে মানুষের ভাষাও এখন থেকে সে বুঝতেও পারবে এবং বলতেও পারবে। যখনই মারমেড এবং সেনাপতি নিজেদের ভেতর কথা বলছিল তখনই সেই রাজা এসে মারমেডটাকে ধরে ফেলে এবং সেনাপতিকে বন্দি করে ফেলে। রাজা ভেবেছিল মারমেডটা হয়তো অমরত্ব লাভের পানির খোঁজ জানে, কিন্তু আসলে মারমেডটা এসব বিষয়ে কোনো কিছুই জানতো না। তখনই রাজা ভাবে মারমেডটা যেহেতু কিছু জানেই না তো মারমেডকে বাঁচিয়ে রাখে কি হবে, এই জন্য তারা ভাবে মারমেডটাকে মেরে খেয়ে ফেলবে। যখনই মারমেডটাকে খেতেই যাবে মারার জন্য তখনই সেনাপতি এসে মারমেডটাকে বাঁচিয়ে নেয়। তখনই তারা সমুদ্রের পারে কাকড়ার মতন কিছু অদ্ভুত ক্রিয়েচার দেখতে পায়। তখনই ওই ক্রিয়েচারটা রাজার একটা সেনার উপর আক্রমণ করে তাকে মেরে ফেলে। তারা জানতো না একটা ক্রিয়েচার মারার জন্য তাদের পিছনে হাজার হাজার ক্রিয়েচার পড়ে যাবে। তারা সেখান থেকে ভয়তে পালানোর চেষ্টা করে। তারা সেই ক্রিয়েচারের হাত থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। রাজা তো নিজে বাঁচার জন্য অনেক সেনাদের সেই ক্রিয়েচারের মুখে রেখেই সেখান থেকে পালিয়ে যায়। হঠাৎ করেই তারা বুঝতে পারে ক্রিয়েচার গুলো জঙ্গলের ভিতরে যেতে পারে না, এই জন্য তারা বুদ্ধি করে জঙ্গলের দিকে দৌড়ানো শুরু করে। তারা যখনই জঙ্গলের ভেতরে প্রবেশ করে তখনই তারা জঙ্গলের সামনে অনেক বড় একটা পায়ের ছাপ দেখতে পায়। তারা ভাবছিল এত বড় পায়ের ছাপ কিসের হতে পারে। তখনই মারমেডটি বলে ওঠে এত বড় পায়ের ছাপ একটা প্রাণীরই হতে পারে, সেটা হচ্ছে ড্রাগন। তারা জঙ্গলের ভেতর এদিক ওদিক ঘোরাফেরা করছিল, তারা বুঝতেও পারেনি তাদের উপর একটা ড্রাগনের নজর পড়েছে। ড্রাগনটি হঠাৎ করেই এসে তাদের উপর আক্রমণ করে বসে। তারা সেই ড্রাগনের আক্রমণ থেকে বাঁচার জন্য ড্রাগনের সাথে যুদ্ধ করার পরিকল্পনা করতে থাকে। তারা অনেকে ড্রাগনের সাথে যুদ্ধ করতে গিয়ে ড্রাগনের পেটে চলে যায়। তারা ড্রাগনের হাত থেকে বাঁচার জন্য দূরে একটা গুহা দেখতে পায়। তারা দৌড়ে গিয়ে সেই গুহার ভিতরে যেতেই যাবে তখনই একটা মারমেডসের গায়ে গুলি করে দেয় একটা সৈন্য। তখনই মারমেডটি সেনাপতির কাঁধ থেকে মাটিতে পড়ে যায়। তখনই ড্রাগনটি এসে তাদেরকে খেতেই যাবে তখনই মারমেডটি তার মায়াবী কণ্ঠে গান গাইতে শুরু করে। তার গানের তীব্র আওয়াজে কিছুক্ষণের জন্য হলেও মারমেড ড্রাগনটি সম্মোহিত হয়ে যায়। আর সেই সুযোগে তারা সবাই দৌড়ে গিয়ে গুহার ভেতরে আশ্রয় নেয়, কিন্তু ড্রাগনটি তবুও থেমে থাকে না। সে বারবার গুহার মুখে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু তখনই ঘটে একটা ভয়ঙ্কর ঘটনা। কারণ সেই গুহার ভেতরে থাকতো একদল ড্রাগনের পূজারী আদিবাসী। যখনই আদিবাসীগুলো তাদের উপরে আক্রমণ করতেই যাবে তখনই মারমেডটি তাদের ভাষায় কথা বলতে থাকে। আদিবাসীগুলো অনেক আগ্রহ নিয়ে মারমেডটার সঙ্গে কথা বলতে থাকে। তাদের ভাষা বোঝার কারণে আদিবাসীগুলো তাদেরকে বন্ধু মনে করে আর এই জন্য তাদেরকে গুহার ভেতরে নিয়ে যায়। আদিবাসীগুলো তাদেরকে নিয়ে যাওয়ার পর অনেক ভালো ভালো খাবার খেতে দেয় এবং তাদেরকে অনেক ভালোভাবে আপ্যায়নও করতে থাকে। তখনই ঘটে একটা ভয়ঙ্কর ঘটনা। তারা জানতো না যে ড্রাগনকে খুশি করার জন্য মানুষকে বলি দিত। তারা বিশ্বাস করতো ড্রাগন যদি খুশি হয় তাহলে তাদের সমস্ত মনস্কামনা পূরণ হবে এবং ড্রাগন তাদের উপর খুশি থাকলে তাদেরকে ড্রাগনটি কিছুই বলবে না। তখনই আদিবাসীগুলো সকলকে খাবারের সঙ্গে মদ এবং নেশাদ্রব্য এমন কিছু খাইয়ে দেয় যার ফলে সমস্ত সেনারা নেশায় টালমাটাল হয়ে যায়। কিন্তু সেনাপতি ও মারমেড সেখানে কোনো কিছু ছুঁয়েও দেখে না। তারা এক পাশে বসে নিজেদের সাথে গল্প করছিল, তারা কোনো কিছুই সেখান থেকে কিছুই খায় না। তখনই সেনাপতি বুঝতে পারে মারমেডটাও কিছুটা হলেও সেখান থেকে মদ পান করেছে। তখনই সেনাপতি দূর থেকে দেখতে পায় তার বন্ধু ইয়াংলিকে সেই আদিবাসীদের রানী ধরে নিয়ে যাচ্ছে। তারা সকলেই সেখানে নেশায় মাতাল হয়েছিল, তারা কেউ দেখতেই পায়নি যে সেখান থেকে ইয়াংলিকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। কেন তারা ইয়াংলিকে ধরে নিয়ে গেল? ওই যে প্রথমেই বলেছি তারা ছিল ড্রাগনের পূজারী। তারা বিশ্বাস করতো ড্রাগনের সামনে
সামনে প্রত্যেক বছর একটা করে মানুষকে উৎসর্গ করতে হয়। তখনই সেনাপতি সেখানে চলে আসে। সেনাপতি এসে আদিবাসীদের সঙ্গে লড়াই করতে থাকে। লড়াইয়ের এক পর্যায়ে সেনাপতি অনেকটাই দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু কোনো সেনা রাজা এবং ইয়াংলিকে বাঁচানোর জন্য ইয়াংলি এবং সেনাপতিকে বাঁচানোর জন্য সাহায্য করার হাত আগায় না। সেনাপতি দূর থেকে দেখতে পায় তার বন্ধু ইয়াংলিকে রানী একটা পাথরের খুঁটির সঙ্গে বেঁধে রেখেছে, আর তারা ড্রাগনের আসার অপেক্ষা করছে, ড্রাগনের পূজা করছে। তখনই মারমেডটি দেখে রাজাকে দেখিয়ে দেয় সেই অমরত্ব লাভির পানি। রাজা অমরত্ব পানি দেখে ইয়াংলি এবং সেনাপতিকে বাঁচানোর কথা ভুলেই গেছে। তাদের দুজনকেই রানী একটা খুঁটির সঙ্গে বেঁধে রেখেছে আর ড্রাগনের আসার অপেক্ষা করছে। হঠাৎ করে সেখানে ড্রাগনও চলে আসে। ড্রাগন এসে সেনাপতিকে খেতেই যাবে। সেনাপতি কোনো রকমে ছুটে ড্রাগনের সাথে যুদ্ধ করতে থাকে। অনেক সময় ড্রাগনের সাথে যুদ্ধ করতে করতে সেনাপতি অনেকটাই হাঁপিয়ে গেছে। যখনই ড্রাগনটি সেনাপতিকে খেতেই যাবে তখনই মারমেডটি তার মায়াবী কণ্ঠে আবারও গান গাইতে শুরু করে। এর ফলে গানটির আওয়াজ এতটাই তীব্র ছিল যে ড্রাগনটি সেখানে নিজের জ্ঞান হারিয়ে ফেলে। আর তখনই রাজা নিজের সেনাদেরকে হুকুম দেয় ড্রাগনটাকে বম মেরে ফেলার জন্য, কিন্তু বোমে ড্রাগনটার কিছুই হয় না। কিন্তু এক পর্যায়ে সেনাপতি বুদ্ধি করে একটা বমে আগুন জ্বালিয়ে ড্রাগনটার মুখের ভেতরে ফেলে দেয়। এর ফলে ড্রাগনটা মারা যায়। তখনই রাজা দৌড়ে গিয়ে সেই অমরত্ব লাভের পানিটা পান করে নেয়। এর ফলে রাজা একেবারে যুবকের মতন হয়ে যায়। তার একটা হাত কাটা ছিল, সেই হাতটাও ফিরে চলে আসে। কিন্তু রাজা এইটা জানতো না যে এই অমরত্ব লাভের পানি পান করলে বাইরের দুনিয়াতে তার কোনো কাজেই লাগবে না। এই অমরত্ব লাভের পানিটা শুধু ততদিনই তাকে অমরত রাখতে পারবে যতদিন এই দ্বীপটা বেঁচে থাকবে। যখনই দ্বীপটাও ধ্বংস হয়ে যাবে তখনই রাজাও হাওয়ার সাথে মিলে যাবে। হঠাৎ দ্বীপটা সমুদ্রের নিচে তলিয়ে যেতে থাকে। দ্বীপের ভিতরে পানি ঢুকে যায় এবং রাজাও আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে যায়। পরবর্তীতে আমরা দেখতে পাই সেনাপতি প্রায় মৃত্যুর কোলে ঢলে পড়েছে। মারমেডটা তার পাশে বসে কান্না করছে। আস্তে আস্তে দ্বীপটা সমুদ্রে তলিয়ে যেতে থাকে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই মারমেডটি সেনাপতি এবং তার বন্ধু ইয়াংলিকে বাঁচিয়ে সমুদ্রের পাড়ে একটা গ্রামে এনে রেখে দিয়েছে। সেনাপতির জ্ঞান ফিরে আসে। সে মারমেডটাকে খুঁজতে থাকে কিন্তু কোথাও পায় না। আস্তে আস্তে এভাবেই দিনগুলো কাটতে থাকে। সেনাপতি এবং তার বন্ধুর দিন এই গ্রামে আস্তে আস্তে কাটতে থাকে। আস্তে আস্তে দিন পেরোতে থাকে, মাস পেরোতে থাকে। এভাবেই কেটে যায় 70 বছর। এভাবেই তার বন্ধু এখন একেবারেই বৃদ্ধ হয়ে গেছে। কিন্তু সেনাপতি প্রতিদিন সমুদ্রের পাশে বসে থাকে, কারণ তার বিশ্বাস একদিন না একদিন মারমেডটা আসবেই। এমনই একদিন সেনাপতি এবং তার বন্ধু ইয়াংলি সমুদ্রে মাছ ধরার জন্য যায়। মাছ ধরার এক পর্যায়ে তার বন্ধু অন্যমনস্ক হয়ে যায় আর সেনাপতি সমুদ্রের মাঝখানে সেই মারমেডের সেই মায়াবী কণ্ঠের গানটা শুনতে পায়। তখনই সেনাপতি কোনো কিছু না ভেবে সমুদ্রের পানিতে ঝাঁপিয়ে পড়ে। যখনই সেনাপতির বন্ধু ইয়াংলি পিছনে তাকিয়ে দেখে সেনাপতি নেই, তখনই সে একটা মুচকি হাসি দেয়, কারণ সে বুঝতে পেরেছে সেনাপতি হয়তো তার মারমেডের কাছে ফিরে গেছে। আর এই হ্যাপি এন্ডিং এর মাঝখান দিয়ে গল্পটা শেষ হয়ে যায়। আমি নিজেও জানি গল্পের মাঝে অনেকগুলো ভুল হয়েছে। তো ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো আমি নিজেও জানি গল্পটা আমি সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারিনি। ভুলগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আবারও ফিরে আসবেন নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।